নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি মধুমিতা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সংস্কৃত শিক্ষায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে স্বর মাত্রা রূপানি, অর্থাৎ স্বরের মাত্রাগুলিকে আমরা চিহ্নিত করব বা স্বর যে চিহ্নগুলি রয়েছে সেগুলো কিভাবে লিখতে হয় বা কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো আমরা দেখব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি স্বরবর্ণ কিভাবে লিখতে হয় এবং ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয়। তো সেগুলো দিয়ে তো আমরা খুব বেশি দূর এগোতে পারবো না লেখাগুলোকে, কারণ ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ দিয়ে শুধুমাত্র আমরা হয়তো কমল, অলস, সরস এইরকম এক বাক্যগুলোকে মানে ছোট ছোট শব্দগুলোকে আমরা এইভাবে লিখতে পারবো, কিন্তু আকার, হস্যইকার, দীর্ঘইকার এই সমস্ত যোগে যে বাক্যগুলিকে সেগুলো কিভাবে লিখব সেগুলো নিয়েই হতে চলেছে আজকের ভিডিও। তো দেখা যাক আমরা কিভাবে স্বর মাত্রাগুলোকে বা স্বরমাত্রার আকৃতিগুলোকে কিভাবে সহজভাবে লিখতে পারি, এবং খুব ছোট ছোট কিছু কথা বলবো যেগুলো মনে রাখলে আমার মনে হয় না তোমাদের ভুল হবে বলে। তো চলো দেখে নেওয়া যাক। আকার, বাংলায় যেমন আকার দিই, দেবনাগরীতেও বা সংস্কৃতেও সেম ভাবে আমরা আকার লিখব। হস্যইকার, বাংলায় যেমন হস্যইকার দিই সেম ভাবে আমরা দেবনাগরীতে বা সংস্কৃতেও হস্যই দেব। কেবলমাত্র হস্যের এই যে জিনিসটা রয়েছে মাথার উপরে, এটা একটু ছোট দেব, বা এটাকে নিয়ে আমরা কোনো রকম ডিজাইন বা কিছু করব না, এমনি নর্মাল একটা অর্ধগোলাকার ছেড়ে দেব। দীর্ঘইকার, হস্যইকার যেদিকে আছে ঠিক তার বিপরীত দিক থেকে এরকম একটা অর্ধগোলাকার করে দেব একটা দ্বন্দ্বের ওপরে, তো সেটা হয়ে যাবে দীর্ঘইকার, ঠিক বাংলার মতনই। হস্যৌকার, তিন হচ্ছে হস্যৌকার। দীর্ঘৌকার, তিনটাকে আমরা উল্টে লিখব, এটা হয়ে যাবে দীর্ঘৌকার। ঋকার, শূন্য ছাড়া সি, এটা হয়ে গেল ঋকার। একার, মাত্রার উপরে এইরকম একটা আঁকড়ি মানে হলো একার। আচ্ছা, এবার আমরা দেখে নেব ঐকার। ঐকারটাও খুব সোজা, একারের বেলায় একটা আঁকড়ি দিয়েছিলাম, ঐকারের বেলায় শুধুমাত্র দুটো আঁকড়ি দিলেই হয়ে যাবে ঐকার। ওকার, আমরা জানি প্রত্যেকে একার আর আকার নিয়ে হয় ওকার। তো আকার সোজা একটা দাগ হয়, তার মাথার উপরে আমরা একটা একার দিয়ে দিলে হয়ে যাবে ওকার। এবার আছে ঔকার। আচ্ছা, বাংলায় আমরা ঔকার কেমন লিখি? একার, আকার এবং এই, অর্থাৎ তিনটে পার্ট, এই একটা, এই একটা, এই একটা। এবার দেখো, এই আকার, আকারের জন্য আমরা আকার দিলাম, একারের জন্য একটা আঁকড়ি দিলাম, আর এইটার জন্য আর একটা আঁকড়ি দিলাম, হয়ে গেল ঔকার। তো আমরা পুরো দেখলাম স্বরমাত্রাগুলোকে বা স্বরচিহ্নগুলিকে আমরা পুরোটাই দেখলাম, জানলাম। তো এবার আমরা যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের ওপর আমরা এই লেখাগুলোকে একবার লিখে দেখি, হ্যাঁ, কোথায় হস্য দেয়, কোথায় দীর্ঘ দেয়, কোন জায়গাটা।
তো সেটা দেখে নেওয়া যাক। চলো, যেমন আমি চ দিয়ে দেখাচ্ছি। চ, চয় যেমন আকার তেমন চয় আকারে চা। হস্যইকার দিয়ে চয় হস্যই চি। চয় দীর্ঘই চি। চয় হস্যউ, তো হস্যউটা আমরা এখান থেকে এই দিলাম, চয় হস্যউ চু। চয় দীর্ঘউ, দীর্ঘটা কিভাবে দেব, তিনটাকে উল্টে এই দিলাম দীর্ঘউ। চয় রি, শূন্য ছাড়া সি, চয় রি। এবার চয় একারে, একার মাথায় হবে, চয় একারে চে। চয় ওকারে চো, তখন যখন আমরা ওকার লিখব তখন কিন্তু আকারের মাথায় একারটা দেব। যদি শুধু একার হয় কেবলমাত্র তখন আমাদের বর্ণের মাথায় দেব বা অক্ষরের মাথায় দেব, কিন্তু যখন ওকার হবে চয়কারে চো তখন কিন্তু আমরা আকারের মাথায় একারটা দেব। চয় ওইকারে চই, তো এখানে আমরা অক্ষরের মাথায় দুটো আঁকড়ি দিলাম। চয় ঔকারে চৌ, আকারের মাথায় দুটো একারের মতো দিলাম, সেক্ষেত্রে এটা হলো চয় ঔকারে চৌ। এবার চ অনিশ্বর, অনুস্বর সবসময়ের জন্য পাশে কিন্তু আমরা দেব না, সবসময়ের জন্য অক্ষরের মাথায় সংস্কৃতে অনুস্বর হয়, অনুস্বর কখনো পাশে হয় না। তারপরে চ বিসর্গ চ, এটা পাশে হবে। তো আমি এই চ দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে ক দিয়ে গ দিয়ে যা ইচ্ছা যে কোনো একটা অক্ষর দিয়ে অবশ্যই অভ্যাস করতে পারো। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে সংখ্যা। তো সংখ্যা জানি আমরা, দেবনাগরীর সংখ্যাটাও হয়, দেবনাগরীতে সংখ্যাটাও হয়। তো আমরা যখন কোনো মহাপুরুষ সম্বন্ধে পড়বো, হ্যাঁ, সেখানে যেমন দেবনাগরী অক্ষরে লেখা থাকবে তার সম্বন্ধে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব সেই মানুষটির বা সেই মহামানুষটির জন্ম সাল, মৃত্যু সাল, বা তিনি যেমন রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আমরা পড়ি দেবনাগরীতে, সেখানে কিন্তু আমরা দেখব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল সেখানে দেবনাগরী সংখ্যা লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল সেখানেও দেবনাগরী সংখ্যা লেখা আছে। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখব, তিনি কত সালে গীতাঞ্জলি পেয়েছিলেন, ঠিক আছে, নোবেল গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই সমস্ত অনেক সাল আছে। একটা মহাপুরুষকে আমরা জানতে গেলে তার সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারি। তো এছাড়া আমাদের যে বইটা থাকে, যে পাঠ্যপুস্তকটা থাকে, সেখানে দেখবে পেজ নম্বরটাও দেবনাগরীতে থাকে। হ্যাঁ, অনেক বই থাকে, অনেক বই থাকে না। তো যাই হোক, সংখ্যা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পাঠ সংস্কৃত ভাষা শেখার ক্ষেত্রে। তো চলো আজকে দেখে নিই সংখ্যার প্রয়োগটা, কিভাবে আমরা সংখ্যাগুলোকে লিখব। এক মানে কিছুটা কি বলবো, খানিকটা দুইয়ের মতো, আবার দুই নয়, শূন্য দিয়ে এই পাটা একটা কোনাকুনি একটা ভাগ দিতে হবে। দুইটাও দুইয়ের মতন, কিন্তু এখানে দেখো কোনো শূন্য হয়নি। তিন, 3
3-র মতন এখান থেকে একটি লেজের মতন বেরোবে। 4-এর মতন এর যদি আমরা উপরের ভাগটাকে জুড়ে দিই তাহলে কিন্তু বাংলার 4-এর মতনই হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাংলার 4-এর মতনই, কিন্তু মাথাটা ফাঁকা থাকবে। 5টা কেমন? 4 লিখে পাটা এইরকম ভাবে বেঁকিয়ে দিতে হবে। 4-এর পা সোজা হয় আর এর পাটা বাঁকা। আচ্ছা, এবার আসছে 6টা কেমন? এই যে 3টা লিখেছি, 3টা যেদিকে হয়েছে তার বিপরীত দিকে হচ্ছে 6। 7 খুব সোজা, একদম 3, এটা হয়ে গেল 7। 8 কিচ্ছু না, এরকম একটা ক্যারচা দাগ দিয়ে এর পিছনটা এরকম গোল, এটা হয়ে গেল 8। 9 খন্দেত্ব, আমরা যে খন্দেত্ব লিখি সেটা হচ্ছে 9, খন্দেত্বর মতন। এবার হচ্ছে 10। 1 তো আমরা লিখেইছি প্রথমে, আর 0 যেমন তেমন। এই হচ্ছে আমাদের দেবনাগরী সংখ্যা। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে সংখ্যার চিহ্ন, একটি হচ্ছে সংখ্যা এবং অপরটি হচ্ছে মাত্রার চিহ্ন, অর্থাৎ স্বরমাত্রাগুলি কিভাবে আমরা প্রয়োগ করব তার একটি নিয়ম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব ভালো করে পাও। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।